ব্রিটিশ অ্যাকসেন্ট, এবং অপর অ্যাকসেন্টটি হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট। তো সারা বিশ্বে আমেরিকান অ্যাকসেন্টটা বেশি প্রচলিত। এই অ্যাকসেন্টে কথা বললে মানুষ বেশি বুঝতে পারে এবং এটা বেশি আমাদের গ্রহণযোগ্যতা পায়। ব্রিটিশ অ্যাকসেন্টেও কথা বলা হয়। তো এই আর এর উচ্চারণটা ব্রিটিশ অ্যাকসেন্টে বেশিরভাগ জায়গায় সাইলেন্ট থাকে। কিছু কিছু জায়গায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা প্রচুর পরিমাণে লিসনিং প্র্যাকটিস করি। আমিও ইউটিউবে যে ভিডিও গুলো দেখি এর বেশিরভাগ ভিডিও আমরা আমেরিকান স্টাইলকে ফলো করি, এবং এটা আপনার জন্য বেশি কাজে দিবে যেহেতু আপনি ইউএসএ থাকেন। আপনি ওখানে কোন স্টেটে আছেন, নিউ ইয়র্কে? আচ্ছা আচ্ছা, আমার অনেক আত্মীয় স্বজন, আমার এক মামা থাকে নিউ ইয়র্কে, আমার এক ছোট ভাই আছে, ও এখন পড়াশোনা করছে ইউনিভার্সিটি অফ কেনটাকি। কেনটাকি ইউনিভার্সিটি থেকে, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ও ফুল স্কলারশিপ নিয়ে ওখানে পড়তে গিয়েছে। যাই হোক, ও বিষয়ে পরে বলবো, আমরা পড়ার ফাঁকে ফাঁকে কথাও হবে। তো এখানে আমরা ডাব্লিউ বলবো না, এটা ডাব্লিউ বলবো। যেগুলো আমাদের বেশি মনে রাখতে হবে এমন 9টি লেটার আমরা পেয়েছি, যেগুলো সঠিক উচ্চারণ আমরা করতে অভ্যস্ত নই, এমন 9টি লেটার বারবার আমাদের পড়তে হবে। এই 9টি লেটার হচ্ছে এই লেটার গুলো, যেমন এই, দেখেন এখানে প্রথম শব্দটা আমি একটু মার্ক করে দিলাম, এটা আমরা এ বলবো না, আমরা বলবো এই। যেমন আমরা যদি বলি এ বি এল ই, দেখেন আমি এই জায়গাটা একটু লিখে দিলাম, এ বি এল ই, এ বি এল ই, এই যে আমি লিখেছি। তো আমরা এইটাকে বলবো হচ্ছে এই বল, কারণ আমরা এর উচ্চারণটা শিখেছি এই। এ সমান সমান আমরা বলবো এই, এই বল, ঠেই বল। এগুলো আমরা পরবর্তীতে দেখব। যেগুলো বেশি মনে রাখতে হবে এমন 9টি লেটার আমরা পেয়েছি, যেগুলোর সঠিক উচ্চারণ করতে আমরা অভ্যস্ত নই, এজন্য এই 9টি লেটার বারবার আমাদের পড়তে হবে। যদি এই লেটার গুলোকে সঠিকভাবে উচ্চারণ করা যায়, তাহলে আমাদের উচ্চারণ অনেক পরিবর্তন আসবে এবং সেগুলো নেটিভ ইংলিশ স্পিকারদের মতোই শোনাবে। এগুলাকে ব্যবহার করে আমরা যদি কিছু টাং টুইস্টার প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের মুখের জড়তাটা কেটে যাবে। আমরা কয়েকটি টাং টুইস্টার একটু দেখবো, পরবর্তীগুলো পরে দেখবো, এটা বলেছিলাম। কেন দেখবো? কারণ আমাদের আরো কিছু উচ্চারণ ভালোভাবে দেখে আসতে হবে, তারপরে এই উচ্চারণগুলো, এই প্রোনাউন্সিয়েশন গুলো আমাদের ক্লিয়ার হবে। যেমন এখানে রয়েছে পিটার পাইপার পিকড আপ, পিক অফ পিক পিকেলড পেপারস, এটা আমাদের মতো করে আমাদের দেশীয় উচ্চারণে উচ্চারণ করলাম। কি বললাম? পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস। এটা যদি আমি একটু ইংরেজ নেটিভ স্পিকারদের মতো করে, ইংরেজদের মতো করে বলতে চাই, এটা এইভাবে বলা যায়, পিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেলড পেপারস। পিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেলড পেপারস। কারণ আমি পড়েছি এখানে, দেখেন আমার যে জায়গায় পি থাকবে সেখানে আমাকে ফ বলতে হবে, সেখানে আমাকে কি বলতে হবে, আমার রুল আমাকে শেখাচ্ছে ফ বলতে হবে। তো এখানে এই সেন্টেন্সে যত জায়গায় পি শব্দটি রয়েছে, আমরা সেখানে ফ উচ্চারণ করব। আমরা প বলবো না, ফ বলবো। ফিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেলড পেপারস। এটা আমরা উচ্চারণগুলো আমাদের এই টাং টুইস্টার প্র্যাকটিস করব। আমরা নিচে এই রুল গুলো একটু দেখে আসবো কিভাবে। রুল অন, শব্দ শুরুতে কে এন থাকলে, আপনাকে এখানে কিছু রুল পড়িয়েছিলাম, এই শীটটা আজই আপনাকে পাঠিয়ে দিব। শব্দ শুরুতে কে এন থাকলে তার উচ্চারণ হবে ন, এক্ষেত্রে কে অনুচ্চারিত থাকবে। যেমন নলেজ, আমরা কখনো কে নলেজ বলি না, এখানে আমরা এই এন থেকে উচ্চারণটা করা শুরু করি। দেখেন এখানে এই যে এন পর্যন্ত আছে না, আমরা এই এন থেকে কিন্তু আমাদের উচ্চারণ করা শুরু করব, কে নলেজ অথবা নলেজ। এটাকে আমরা কে নলেজ না বলে আমরা নলেজ বলবো, আমরা কে নি না বলে নি বলবো, আমরা নাইট এটা কখনো কে নাইট বলি না। এইভাবে আমরা শিখবো। কেন শিখবো? শব্দের শুরুতে কে এন থাকলে, এখানে দেখেন কে এন রয়েছে, নলেজ বানান কি, কে এন ও ডাব্লিউ এল ই ডি জি। তো বলছে শব্দের শুরুতে কে এন থাকলে তার উচ্চারণ হবে ন, এক্ষেত্রে কেউ অনুচ্চারিত থাকবে। এক্ষেত্রে কে কি থাকবে? অনুচ্চারিত থাকবে। সেকেন্ড রুল কি বলছে? সেকেন্ড রুল বলছে, আমরা যদি একটু দেখি, ডাব্লিউ এর পর এইচ অথবা আর থাকলে ডাব্লিউ উচ্চারিত হয় না। কি থাকবে? ডাব্লিউ এর পর এইচ অথবা আর থাকলে এই ডাব্লিউটা উচ্চারিত হবে না। যেমন এখানে ডাব্লিউ আর আই টি ই, আমরা এখানে রাইট এই র থেকে শিখতেছি। দেখেন আপনাকে পড়িয়েছিলাম, এই শীটটা আমার মনে পড়ে, এখানে লাইট গ্রিন কালার দিয়ে হাইলাইট করা আছে। এখানে আমরা ডাব্লিউ রাইট বলি না, এখানে হ্যাঁ এই পর্যন্ত, কোন পর্যন্ত করিয়েছিলাম যেন, আমরা 6 নাম্বার এখন শুরু করি। দেখেন জাস্ট রুল 6, এখানে রুল 6 এ কি বলছে, এল প্লাস এম বা এল এম পাশাপাশি থাকলে, পরে ভাওয়েল না থাকলে এল অনুচ্চারিত থাকবে। কি বলছে আবার একটু দেখি। যেমন সি এ এল এম, এটা কাম, এটা কিন্তু ক্লাম বলা যাবে না, আমরা কাম বলবো। এ এল এম এস, আমস, ভিক্ষা। পি এ এল এম, এটা আমরা প্লাম বলতে পারবো না, আমরা এটা সঠিক উচ্চারণে বলবো পাম। এটা আমরা কি বলবো? পাম। এটা প্লাম বলা যাবে না। কেন বলা যাবে না?
এল এম পর পর থাকলে এবং পরে ভাওয়েল না থাকলে এল অনুচ্চারিত থাকে। পরে কি থাকবে না? ভাওয়েল থাকবে না। এটা না থাকলে এই এলটি কিন্তু আমার অনুচ্চারিত থাকবে। আমি আরো একটু ভেঙে বুঝাই দিই। যেমন এখানে PALM, এখানে এল এবং এম পাশাপাশি আছে, তাই বলছে এল এবং এম পরপর থাকলে পরে ভাওয়েল না থাকলে এল অনুচ্চারিত থাকবে না। এল এর পরে দেখেন সব জায়গায় কনসোনেন্ট আছে। এখানে প্রথমে CALM, প্রথম শব্দটি যদি দেখি CALM, এল এর পর কিন্তু কনসোনেন্ট এম রয়েছে। এখানেও দেখেন এল এর পর এম, এখানেও এল এর পর এম, অর্থাৎ এল এবং এম পরপর থাকলে এখানে এলটা উচ্চারিত হবে না। পাম মানে তাল গাছ, তো এখানে আমরা কখনো প্লাম বলবো না, এটা বলবো পাম। এই রুলগুলো আমাদের একটু মনে রাখতে হবে, তাহলে আমাদের এই উচ্চারণগুলো আমাদের সঠিক হয়ে যাবে। আমরা অনেক সময় দেখছি ছোটবেলায় CHAL, এটা চল্ক বলতাম, এটা আমরা চল্ক বলতাম। আমরা হ্যাঁ, এটা অবশ্যই পাম হবে, এটা এল অনুচ্চারিত থাকবে। একই নিয়মে যেমন TAL কে পাম। হ্যাঁ হ্যাঁ, এটা সঠিক উচ্চারণ করবেন, দেখবেন প্রোনাউন্সিয়েশন অনেক ক্লিয়ার হয়ে গেছে। PALM, এটা প্লাম না, আমরা পাম বলবো। রুল 7 কি বলছে? শব্দে টি থাকলে, টি এর পর ইউ থাকলে টি এর উচ্চারণ চ এর মতো হয়। আবার একটু দেখি, শব্দে টি থাকলে এবং টি এর পরে যদি ইউ থাকে, কি কি বলছে, টি এর পর ইউ থাকে, এই জায়গাটা একটু কালার করি। টি এর পর কি থাকবে? ইউ। এইটা থাকলে টি এর উচ্চারণ চ এর মতো হয়ে যাবে। যেমন লেকচার, দেখেন LECTURE, লেকচার শব্দের অর্থ হচ্ছে বক্তৃতা। সেঞ্চুরি অর্থাৎ শতক, 100 বছরে যেটা হয় এটাকে সেঞ্চুরি বলা হয়। ফার্নিচার, অর্থাৎ সব জায়গায় টি এর পর ইউ আছে। দেখেন এই যে লেকচার বানান কি, LECTURE, টি এর পর ইউ আছে। তারপর কি আছে? ফার্নিচার, FURNITURE, ফার্নিচার। স্ট্রাকচার, তো এখানে টি এর পর ইউ থাকলে এই এর উচ্চারণ চ এর মতো হবে। ফার্নিটার বলা যাবে না, সেন্টুরি বলা যাবে না, বলতে হবে সেঞ্চুরি। লেকচার, অর্থাৎ টি এর পর ইউ থাকলে টি এর উচ্চারণ চ এর মতো হয়ে যাবে। এই যে টার হওয়া কথা লেকটার, সেঞ্চুরি, বাট এটা হবে চ। লেকচার, সেঞ্চুরি, ফার্নিচার, স্ট্রাকচার। এটুকু আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই রুল গুলা দেখবেন আপনার অনেক কাজে দেবে, অনেক। এবং আজকে আমি শীটটা পাঠিয়ে দিব। এই শীট গুলো আপনি যদি কখনো অবসর সময় পান আপনার দৈনন্দিন জীবনে কাজের ফাঁকে, আপনি এগুলো একটু পড়বেন। এবং আমরা একেবারে জিরো লেভেল থেকে ইংলিশটা শুরু করেছি। আপনি মাত্র 3 মাস আমাদের সঙ্গে লেগে থাকবেন, দেখবেন আপনি প্রচুর পরিমাণে আপনার ডেভেলপমেন্টটা দেখতে পাচ্ছেন। আপনি নিজেকে যে জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন, আপনি ফরেনারদের মতো করে ইংলিশ বলতে চাচ্ছেন, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ স্পিকার, লাইক দ্য USA সিটিজেন। USA এর লোকেরা যেভাবে কথা বলে সেভাবে আপনি কথা বলতে পারবেন। তো আমাদের এই গোড়ার জিনিসগুলো শিখতে হবে। আপনি যদি লেকটার বলেন, সেন্টুরি বলেন, ওরা হাসাহাসি করবে, ওরা আপনাকে দেখে উপহাস করবে, বলবে যে হি ইজ নট এক্সপার্ট ইন ইংলিশ, ইংলিশে এক্সপার্ট না। কিন্তু এইগুলা যদি আপনি ঠিক করে বলতে পারেন, আপনাকে কিছু গ্রামাটিক্যাল রুল শিখাই দিব, ক্লাসের শেষের দিকে, আমাদের কোর্সের শেষের দিকে প্রচুর পরিমাণে কনভারসেশন করতে পারবেন আমাদের সাথে, দেখবেন আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে গেছেন উইদিন এ শর্ট টাইম। আর ইউ ওকে? তো এইটা আমরা কি করব, রুল 8টা একটু দেখবো। কনসোনান্ট আই এ, কনসোনান্ট আই এবং এ পাশাপাশি থাকবে। আমরা একটু আগে একটা পড়ে আসি উদাহরণ। ডায়লগ, DIALOGUE, DIALOGUE, ডায়লগ শব্দের অর্থ হচ্ছে কথোপকথন। ডায়মন্ড, ডায়মন্ড শব্দের অর্থ হচ্ছে হীরক বা হীরা। তো এইটা কিভাবে হয়? কনসোনান্ট আই, কনসোনান্ট প্লাস IA, প্রথমে একটি কনসোনান্ট আছে দেখেন ডি, এই ডিটা কিন্তু কনসোনান্ট। আপনার তো এটা মনে আছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের আমাদের যে অ্যালফাবেট আছে 26টি, এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে ভায়োল, একটাকে বলা হচ্ছে কনসোনান্ট। 5টি হচ্ছে ভায়োল, AEIOU, আর বাকি 21টা হচ্ছে কনসোনান্ট। তাই আমার এখানে বলছে কনসোনান্ট আছে প্রথমে ডি। দেখেন এটা আমি একটু কালার করি, এটা প্রথমে কনসোনান্ট একটি আছে ডি। তো এই ডি কনসোনান্ট, এরপরে যদি আই এবং এ একত্রে বসে, আই এবং এ একসাথে বসে, অর্থাৎ কনসোনান্ট প্লাস IA, পরে আবার কনসোনান্ট থাকবে, এভাবে ওয়ার্ড গঠিত হলে IA এর উচ্চারণ আইয়া হয়। আইয়া, যেমন ডাই আলগ, ডায়ামন্ড,
ডায়মন্ড শব্দের অর্থ হচ্ছে হীরক। অর্থাৎ আমার নিয়মটা কি দাঁড়ালো, প্রথমে কনসোনেন্ট থাকবে, মাঝখানে আই এ একসঙ্গে থাকবে, এবং পরে যদি আবার কনসোনেন্ট থাকে, এভাবে ওয়ার্ড গঠিত হলে এই মাঝখানে যে আই এ একসঙ্গে থাকলো, এটার উচ্চারণ হবে হচ্ছে আইয়া। যেমন দেখেন এখানে লাইয়ার, লাইয়ার মানে হচ্ছে মিথ্যাবাদী। লাইয়াবিলিটি, লাইয়াবিলিটি শব্দের অর্থ হচ্ছে দায়বদ্ধতা। একেবারে শেষের অর্থটি দেখেন, দায়বদ্ধতা। এখানে আমাকে একটু দেখতে হবে আমার সূত্র অনুসারে মেলে কিনা। এখানে প্রথমে এল হচ্ছে কনসোনেন্ট, তারপর আই এবং এ একই সঙ্গে দেওয়া আছে। দেখেন এটা একটু বড় করে দিলাম। এখানে কি বলছে, আই এবং এ, দেখেন এই যে এল হচ্ছে কনসোনেন্ট, এল কি আছে কনসোনেন্ট, তারপর আই এবং এ একসঙ্গে আছে, তারপর আবার কনসোনেন্ট আছে। এভাবে যদি কখনো থাকে তাহলে আমার কি হবে, এভাবে যদি থাকে তাহলে আমাকে এখানে বুঝতে হবে যে এই আই এর উচ্চারণ ইয়া হবে, আই এর উচ্চারণটা ইয়া হবে। অর্থাৎ এটা এই আই এর উচ্চারণ ইয়া হয়ে, যেমন লাইয়াবিলিটি, লাইয়ার, ডায়মন্ড, এই শব্দের উচ্চারণটা এইভাবে করতে হবে। তারপর দেখবো আই এবং আর, আই প্লাস আর প্লাস কনসোনান্ট এভাবে থাকলে ওয়ার্ড গঠিত হলে আই এর উচ্চারণ আই না হয়ে অ্যা হয়। যেমন ফার্স্ট, বার্থ। দেখেন প্রথমে কি আছে, প্রথমে আছে হচ্ছে আই, বি আই, তারপর কি আছে আর, এবং আই আর একসঙ্গে থাকতে হবে। এখানে দেখেন দুইটা লেটার একসঙ্গে আছে প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে। ফার্স্ট বানান কি, এফ আই আর এস টি। বার্থ বানান কি, বি আই আর টি এইচ, বার্থ। বার্ড বানান কি, BIRD। অর্থাৎ এখানে বলছে আই আর একসঙ্গে ওয়ার্ড গঠিত হলে এই যে আই শব্দটি বা আই লেটার, এই আই এর উচ্চারণ কি হবে, আই এর উচ্চারণ এখানে আইয়া হবে। অর্থাৎ যেমন ফার্স্ট, বার্থ, আই এর উচ্চারণ এ হবে। বার্ড, সার্কেল, সার্কেল। অর্থাৎ এই শব্দের উচ্চারণগুলো আমাদের একটু মনে রাখতে হবে। রুল 10, খুব ইম্পর্টেন্ট একটি রুল। 3 বর্ণ বিশিষ্ট ওয়ার্ড, এ কনসোনেন্ট প্লাস আই ই, প্রথমে কনসোনেন্ট থাকবে, তারপর আই ই থাকবে, কনসোনেন্ট থাকবে, তারপর আই ই থাকবে। এভাবে ব্যবহৃত হলে আই এর মতো উচ্চারিত হয়। এভাবে এই যে আই প্লাস ই, কনসোনেন্ট তারপর আই তারপর ই, এভাবে ব্যবহৃত হলে তার উচ্চারণ আই এর মতো হয়। যেমন মাইস, মাইস, দেখেন এখানে একটা রস্বইকার চলে আসছে, আই চলে আসছে। রাইস, ওয়াইজ, সাইজ। অর্থাৎ SIZE, প্রথমে আমার কি আছে, প্রথমে কনসোনান্ট এম, মাইজ বানান কি, MICE, প্রথম লেটার কি আছে এম, এম হচ্ছে কনসোনান্ট, তারপর আই, এবং শেষে রয়েছে ই। তো এভাবে উচ্চারিত হলে এই আই এর মতো উচ্চারিত হবে মাইস, রাইস, ওয়াইজ, সাইজ। রুল 11, হ্যাঁ একইভাবে এটা উচ্চারণ করবেন। রুল 11, কনসোনান্ট প্লাস ইউ প্লাস কনসোনান্ট। অর্থাৎ প্রথমে একটি কনসোনান্ট থাকবে, আমরা প্রথমে একটি উদাহরণ দেখি, যেমন NULL, এটা নাল, নাল, NULL ডাবল এল। প্রথমে কনসোনান্ট আছে এন, তারপর কি আছে ইউ, তারপর কনসোনান্ট আছে আবার এল, এই যে ডাবল এল আছে। এভাবে ওয়ার্ড গঠিত হলে ইউ এর উচ্চারণ আ হয়ে যায়। এই যে দেখেন এখানে ইউ, এই ইউ এর উচ্চারণটা কিন্তু আ হয়ে যাবে। ইউ এর উচ্চারণ কি হবে, আ হবে। কিভাবে আ হবে একটু ভালোভাবে খেয়াল করবেন। এখানে NULL, নাল, এখানে কিন্তু নুল হচ্ছে না, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে না, ইউ এর উচ্চারণটা হয়ে যাচ্ছে আ, আ। কিভাবে হবে, BUT, বাট। এটা তো আমরা বুট বলতে পারতাম, BUT, ইউ তো এখানে উচ্চারিত হচ্ছে না, এখানে কিন্তু বাট হবে। NUT, নাট, CUT, খাট। অর্থাৎ কনসোনান্ট প্লাস ইউ প্লাস কনসোনান্ট, প্রথমে কনসোনান্ট থাকবে, তারপর ইউ অর্থাৎ ভায়োল থাকবে। মানে ভায়োল বলতে এখানে কনসোনান্ট থাকা লাগবে, এই ভায়োল থাকা লাগবে। ইউ, কনসোনান্ট প্লাস ইউ প্লাস কনসোনান্ট, আমার সহজ সূত্র। প্রথমে একটি লেটার কনসোনান্ট, তারপর ইউ থাকবে মাঝখানে, তারপর আবার কনসোনান্ট। এভাবে থাকলে কি হবে, এই ইউ এর উচ্চারণ আয়ের মতো হবে। যেমন নাল, বাট, নাট, খাট, এটসেট্রা। রুল 12, দেখেন রুল 12, এই 12তম রুলটা আমরা একটু ভালো করে খেয়াল করব। IGH এর উচ্চারণে জি উচ্চারিত না হয়, সেই অংশটুকুর উচ্চারণ আই হবে। IGH, এখানে আমরা একটু দেখি, NIGHT, প্রত্যেকটা জায়গায় একই সঙ্গে থাকবে IGH, একসঙ্গে থাকবে। দেখেন এখানে আছে নাইট, নাইট বানান কি, NIGHT, নাইট বানান হচ্ছে NIGHT, নাইট মানে হচ্ছে রাত। সাইট, সাইট মানে দৃশ্য, সাইট বানান কি, SIGHT, সাইট শব্দের অর্থ কি, দৃশ্য। তো এখানে আমার রুল বলছে IGH এর উচ্চারণে জি উচ্চারিত হয় না, সেই অংশটুকুর উচ্চারণ আই হবে। দেখেন এখানে নাইট বানান, এখানে নিজিট বা নাজিট হওয়া কত, জি সমান সমান জ,
অন্ত্যেজ বা বর্গীয়, কিন্তু সেটা উচ্চারিত হবে না। ওই জায়গাটা কি হবে? ওই জায়গাটা আই হবে। ওই জায়গাটার উচ্চারণ হবে আই। কিভাবে হচ্ছে আই দেখেন, এখানে NIGHT, এখানে নাজিট বা নিজিট না বলে এখানে ওই জি এর জি এর উচ্চারণ ওখানে আই হয়ে যাচ্ছে, নাইট। এখানে দেখেন নাইট বানান কি, দন্ত নয় আকার রস্যই ট, দন্ত নয় আকার রস্যই ট। সাইড বানান কি? তো এখানে তো সাজিট হওয়া কথা, SIGHT, কিন্তু এখানে আইজিএইচ। কোন লেটারের ভিতরে যদি একত্রে থাকে, তো এই সেই জি এর উচ্চারণ আই হয়ে যাবে, যেমন সাইট, নাইট, মাইট, এটসেট্রা। রুল 13, আই ও এর উচ্চারণ সাধারণত আইয়া হয়। আই ও এর উচ্চারণ সাধারণত কি হয়? আইয়া হয়। যেমন দেখেন, ভায়োলেট, ভায়োলেট শব্দের অর্থ বেগুনি রং। বায়োলজি, বায়োলজি শব্দের অর্থ জীববিদ্যা। বায়োগ্রাফি, বায়োগ্রাফি শব্দের অর্থ কি? জীবনী। ভায়োলেশন, ভঙ্গ। অর্থাৎ আইও এর উচ্চারণ সাধারণত আইও হয়। যেমন ভাইওলেট, দেখেন ভায়োলেট একটু উচ্চারণ করেন তো, ভাই অ, বাই অ লজি। হ্যাঁ দেখছেন, এই যে আই ও একসঙ্গে যদি কখনো বসে কোনো লেটারের ভিতরে, তো এই আই ও একত্রে উচ্চারণ হয় আই অ। দেখেন বাংলাটা এখানে লেখা আছে আই অ। এই স্পেলিং, এই প্রোনাউন্সিয়েশনটা যদি একটু কারেক্ট করতে পারেন, দেখবেন আপনি নেটিভ স্পিকারদের মতো খুব সহজে বলতে পারবেন। আর সোহাগ স্যারের এই যে বইটি রয়েছে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই পিডিএফটা আপনাকে পাঠিয়ে দিব, এবং যা পড়াচ্ছি সব পিডিএফ এখনই পেয়ে যাবেন। এইগুলো আপনি একটু ট্রাই করবেন, একটু চর্চা করবেন। এবং এই যে রুল গুলো দেওয়া আছে, এই রুল গুলো আপনাকে একটু বাসায় বসে নিজে নিজে পড়ে নিতে হবে। এখানে অনেক রুল রয়েছে। এই রুল গুলো যখন আপনি ধরতে পারবেন, এই রুল গুলো সম্পর্কে আপনি যখন একটু কনসেপশন চলে আসবে, তখন দেখবেন আপনি ফ্লুয়েন্টলি কথা বলা নিজে নিজেই শিখে গেছেন। এই টাং টুইস্টারটা আমি প্র্যাকটিস করাবো। তো এখানে কনসেপ্ট অ্যাবাউট ওয়ার্ড এন্ড সেন্টেন্স। তো এখানে আমি আরো কিছু রুল আপনাকে একটু দেখিয়ে দেই। সব রুল, কিছু কিছু রুল ইম্পর্টেন্ট আছে, সেগুলো আমরা একটু দেখবো। যেমন এই একটি রুল রয়েছে, কনসোনেন্ট, কনসোনেন্টের পর AI একত্রে থাকা লাগবে। কি থাকবে? এ এবং আই, এই দুইটি লেটার একসাথে থাকবে। থাকলে এর উচ্চারণ সবসময় এই বা এ হবে। প্রথমে কনসোনেন্ট থাকবে, যেমন আমি একটা যদি বলি রেইল, দেখেন রেইল হচ্ছে রেল লাইন। নেইল, নেইল মানে হচ্ছে ব্রেক। স্ট্রেইট, স্ট্রেইট শব্দের অর্থ হচ্ছে সোজা। তো কি বলছে? কনসোন্যান্ট প্রথমে রেইল, রেইল বানানের প্রথম অক্ষরটি হচ্ছে কনসোন্যান্ট আর, তারপর কি আছে? AI। তারপর কি আছে বলেন তো? AI। কনসোন্যান্টের পর AI এর উচ্চারণ সবসময় এই হয়। দেখুন রেইল, একটু ধীরে ধীরে আপনি বলে দেখেন তো, এর ভিতরে একটা এই কিন্তু চলে আসে, রেইল। রেইল মানে হচ্ছে রেলপথ। রয়েকার রস্বই ল, অর্থাৎ এই রেইল বলছে কনসোনেন্ট, এবং এর পরে যদি AI একসঙ্গে থাকে, তো এই আর এর পরে যে AI, এটার উচ্চারণ এই হবে। যেমন রেইল, নেইল। দেখেন নেইল বানান কি? NAIL। তো এই যে AI, এইটুকের উচ্চারণ হয়ে যাবে এই। যেমন স্ট্রেইট, এখানেও দেখেন STRAI, এই দেখেন একসঙ্গে আছে AI। স্ট্রেইট শব্দের অর্থ হচ্ছে সোজা। স্ট্রেইট শব্দের অর্থ কি বলেন তো? সোজা। স্ট্রেইট শব্দের অর্থ হচ্ছে সোজা। অর্থাৎ এইগুলাকে আমাকে একটু মনে রাখতে হবে। এই রুলগুলো আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুবই কাজে দিবে। আমরা যদি বলি রেল বলি, এটা ভুল হবে। আপনি যখন ওই দেশের লোকের সঙ্গে কথা বলতে চাইবেন, তখন আপনি রেল বললে ওরা বুঝতে পারবে না। এটাকে সঠিক উচ্চারণ বলতে হবে, দিস ইজ আ রেইল লাইন। দিস ইজ আ রেইল লাইন, এটা একটা রেল পথ বা রেল লাইন। তো আপনাকে রেল লাইন বললে হবে না, ইংলিশে আপনার প্রোনাউন্সিয়েশনটা হবে দিস ইজ আ রেইল লাইন। রেইল লাইন। নেইল, ব্রেক। দিস ইজ আ নেইল, এটাকে আপনি যদি নেল বলেন হবে না, নেইল বলতে হবে। তো এই উচ্চারণগুলো আমাদেরকে একটু সঠিকভাবে করতে হবে। আরো কি কি এখানে আছে আমরা একটু দেখতে পারবো। এই বিষয়গুলো অনেক কষ্ট করে আপনাকে বুঝাই দিচ্ছে, আপনি একটু দেখবেন, অনেক মানে খুব দ্রুত আপনি ডেভেলপ করতে পারবেন। যেমন এখানে রয়েছে কনসোন্যান্ট প্লাস EA একসঙ্গে থাকবে। প্রথমে একটি কনসোন্যান্ট থাকবে, যেমন আমরা একটা দেখি FA, এটা একটু দেখেন, FEATHER, FEATHER, এটার উচ্চারণ করব ফেদার। ফেদার, ফেদার শব্দের অর্থ হচ্ছে পালক। ফেদার শব্দের অর্থ কি বলেন তো? পালক। কনসোন্যান্ট প্লাস EA, প্রথমে কনসোন্যান্ট আছে, আছে এফ, এই এফ লেটারটাকে কনসোনেন্ট বলে, এটা আপনি জানেন। মাত্র ভাওয়েল হচ্ছে 5টি, আর যে 21টি, এই 21টি হচ্ছে কনসোনেন্ট। তো প্রথমে একটি এফ কনসোনেন্ট আছে, এবং এরপরে EA, দেখেন ফেদার বানান কি? FEA। এই যে EA, এটা একসঙ্গে থাকলে এফ প্লাস EA প্লাস কনসোনেন্ট, অর্থাৎ
কনসোনান্ট প্লাস ই এ প্লাস কনসোনান্ট, আর ছাড়া এভাবে ব্যবহৃত হলে ই এর উচ্চারণ দীর্ঘইকার হবে। যেমন ফেদার, ফেদার, ট্রেড, ট্রেড, পদদলিত করা, লিডার, সর্দার, লিডার। অর্থাৎ এখানে কনসোনান্ট প্লাস ই এ প্লাস কনসোনান্ট থাকলে এখানে ই এর উচ্চারণ দীর্ঘইকার হবে। ওখানে টোনটা একটু দীর্ঘক্ষণ রাখতে হবে। লিডার, লিডার, ফেদার, এটা টোনটা আমাকে একটু দীর্ঘক্ষণ ধরে রাখতে হবে। তারপর কিছু কিছু শব্দ আছে, যেমন আমরা মেইন মেইন গুলো যদি একটু পড়ে ফেলি। এখানে আছে দেখেন, ইংরেজি শব্দের শেষে টিসিএইচ, এটা আমাদের প্রায় কাজে লাগে, প্রত্যেক দিন আমরা এই শব্দটা উচ্চারণ করে থাকি। ইংরেজি শব্দের শেষে টিসিএইচ থাকলে এর উচ্চারণ হয় চ। ইংরেজি শব্দের শেষে টিসিএইচ থাকলে এর উচ্চারণ হয় চ। যেমন BATCH, এটা ব্যাটাস বলা যাবে না, এটা বলতে হবে ব্যাস। আমরা অনেক সময় বলি না আমি ব্যাসে পড়তে যাচ্ছি, বিকেলে বলি যে আম্মু আমি ব্যাসে পড়তে যাচ্ছি, এই সেই ব্যাস। ইংরেজি শব্দের শেষে TCH, কি কি থাকবে বলেন তো? TCH থাকলে এর উচ্চারণ চ এর মতো হয়ে যাবে। যেমন ব্যাস, ব্যাস শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র দল, ম্যাচ, ম্যাচ মানে হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা। সার্চ, সার্চ মানে হচ্ছে আঁচড়ের দাগ। স্ক্র্যাচ, সরি এটা উচ্চারণ হবে স্ক্র্যাচ, স্ক্র্যাচ মানে হচ্ছে আঁচড়ের দাগ। রুল 25 কি আছে দেখেন, শব্দ স্থিত বা শব্দের ভিতরে ও এ, কি থাকবে? ও এ প্লাস আর থাকলে ও এর উচ্চারণ এ হয়। যেমন বর্ড, বর্ড, শক্ত মোটা কাগজ। বোর, বোর মানে হচ্ছে শুকর বা শুকরছানা। বোট, বোট শব্দের অর্থ হচ্ছে নৌকা। রোড, রোড শব্দের অর্থ হচ্ছে রাস্তা। তারপর কি আছে দেখেন, ই প্লাস কনসোনান্ট, ওটা না, আমরা এটা একটু দেখবো। কনসোনেন্টের পর ও আই, কনসোনেন্টের পর ও এবং আই যদি একত্রে থাকে তখন এর উচ্চারণ অই হয়। যেমন কয়েন, কই, দেখেন কর পরে কিন্তু একটা ওই আসছে। কয়েন, কয়েন শব্দের অর্থ মুদ্রা। FOIL, ফয়েল, ফয়েল মানে হচ্ছে পাত। JOIN, জয়েন, জয়েন মানে হচ্ছে যোগদান করা। তো আমরা এই রুল গুলা এক এক করে সবগুলো দেখে ফেললাম, এই 30টা রুল আপনি একটু দেখবেন, এবং এইখান থেকে আপনার ছোট্ট একটু হোমওয়ার্ক দিয়ে দিতে চাই। আমি পরবর্তী ক্লাসে যখন আপনার কাছে আসবো তখন আপনি এই জায়গাটা থেকে আমি একটু আপনাকে প্রশ্ন করব। এই যে রুল গুলা পড়ালাম, এই রুল থেকে ছোট ছোট প্রশ্ন করব, আপনি একটু এগুলো সঠিকভাবে উচ্চারণ করে বলবেন। যেমন জয়েন, জয়েন মানে হচ্ছে যোগদান করা। প্রথম দিকে অনেকগুলো রুল পড়িয়ে আসছি, এই রুল গুলা থেকে যেমন এ যেখানে থাকবে সেখানে এই হবে, এই বল, সেই বল, এই উচ্চারণগুলো আপনি একটু ওখানে দেখে রাখবেন। নেক্সট আমাদের রয়েছে কনসেপ্ট অ্যাবাউট ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। এবার আমরা চলে আসছি একটু গভীরে। কনসেপ্ট, ধারণা, অ্যাবাউট ওয়ার্ড, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, অ্যান্ড সেন্টেন্স, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স কি বলছে? ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। The definition of a word is a letter or group of letters that has meaning when spoken or written. কি বলছে? The definition of a word is a letter or group of letters that has meaning when spoken or written. Word হচ্ছে এক বা তার একাধিক লেটার যখন একত্রিত হয়ে সুন্দর একটি অর্থ দেয় তখন তাকে ওয়ার্ড বলে। এটা আমি একটু লিখে দেখাই আপনাকে। দেখেন এইখানে আমি লিখলাম CAT, ক্যাট। এটা আমি একটা শব্দ লিখেছি, CAT। এখানে আমার কয়টা লেটার আছে বলতে পারবেন? এখানে আমার অক্ষর আছে কয়টা? এখানে অক্ষর আছে তিনটা, সি একটি, এ একটি এবং টি একটি, ক্যাট। এই ক্যাট শব্দের অর্থ হচ্ছে বিড়াল। তো এই শব্দটা কয়টি লেটারের দ্বারা সম্পন্ন হলো? তিনটা, সি একটি, এ একটি এবং টি একটি। খ্যাট, খ্যাট, খ্যাট শব্দের অর্থ হচ্ছে বিড়াল। তো এখানে বলছে ওয়ার্ড হচ্ছে এক বা তার একাধিক লেটার যখন একত্রিত হয়ে, এখানে তিনটা লেটার, তিন বন্ধু একত্রিত হয়েছে। সি একটি বন্ধু, এ একটি বন্ধু, টি একটি বন্ধু। আমি পার্সনিফিকেশন করলাম, এদেরকে আমি ব্যক্তিত্ব আরোপ করে দিলাম একটু মজা করে শোনার জন্য। ওয়ার্ড হচ্ছে তার এক বা একাধিক লেটার যখন একত্রিত হয়ে সুন্দর একটি অর্থ দেয় তাকে ওয়ার্ড বলে। যেমন CAT, ক্যাট, DOG, ডগ, MAN, ম্যান, হ্যাট, বিউটিফুল, রহিম, করিম, হি, শি, এটসেট্রা। অর্থাৎ প্রত্যেকটা কিন্তু এক একটি ওয়ার্ড। দেখেন এখানে ডগ একটি ওয়ার্ড, ম্যান একটি ওয়ার্ড, ক্যাট একটি, বিউটিফুল একটি। এই ওয়ার্ড গুলো একত্রিত হয়েছে, একত্রিত হয়ে কি হলো? এগুলো একত্রিত হয়ে এক একটা শব্দ গঠন করে। লেটার একত্রিত হয়ে শব্দ হয়, শব্দ একত্রিত হয়ে সেন্টেন্স হয়। অনেকগুলো সেন্টেন্স যখন একত্রিত হয় তখন তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে, তখন তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে, ভাষা লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে লেটার বা বর্ণ বলে। এখানে আমি ক্যাট শব্দটি লিখলাম, লিখে প্রকাশ করলাম। এই যে সাংকেতিক চিহ্ন, প্রথম চিহ্নটাকে বলা হচ্ছে সি। বাংলাতে রয়েছে ক, খ, গ, ঘ। এখানে ইংলিশে 26টি লেটার রয়েছে।
তো তিনটা লেটার একত্রিত হয়ে একটি ওয়ার্ড গঠন করেছে, যেটাকে বলা হচ্ছে ক্যাট। ক্যাট হচ্ছে একটি ওয়ার্ড, ক্যাট মানে হচ্ছে বিড়াল। নোট দেখেন, আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে ওয়ার্ড হতে হলে অবশ্যই একটা সুন্দর এবং স্পষ্ট অর্থ থাকতে হবে। আমি যদি এখানে মনে করেন কয়েকটি লেটার লিখলাম, এই যে আমি লিখলাম কি VGGFYUTT, এই যে বিষয়গুলো লিখলাম, এটা কিন্তু কোনো ওয়ার্ড হলো না। এখানে আমি কয়েকটি লেটার কিন্তু সংযোজন করেছি, কিন্তু আমার এখানে কোনো ওয়ার্ড হয়নি, কোনো শব্দ হয়নি। তো এই শব্দগুলো তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে সুন্দর এবং স্পষ্ট অর্থ দিতে হবে। যেমন দেখেন এখানে আমি লিখেছি সিএটি ক্যাট, ডিওজি ডগ, MAN ম্যান, সিএটি খ্যাট, এগুলোর প্রত্যেকটির কিন্তু এক একটি অর্থ আছে। তো এইভাবে অর্থ না দিলে কিন্তু সেগুলো হবে না। তারপর কি আছে? এখানে বলছে যে, এখানে কি বলছে? এখানে বলছে যে ইংলিশের সবচেয়ে ছোট ওয়ার্ড কোনটি বলতে পারেন? এটা কিন্তু আপনার জন্য কুইজ। এটা সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে আই। আই মানে হচ্ছে আমি। আই কিন্তু একটি অক্ষর, একটি লেটার, কিন্তু এটা আবার একাধারে একটা ওয়ার্ড, একটি লেটার এবং একটি ওয়ার্ডও বটে। আর একটি আছে কি দেখেন, এ। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রথম অক্ষর এ আছে না, এ মানেও কিন্তু একটি, এটা কিন্তু একটি ওয়ার্ড। এটা আমরা অনেকেই জানি না, একটু মনে রাখবেন এই ছোট ছোট বিষয়গুলো, এরকম হাজারো বিষয় আপনাকে জানিয়ে দিব, এগুলো আপনার এই শীটেই থাকবে, কিন্তু আপনার মাথায় একটু রাখবেন। ইংলিশের সবচেয়ে ছোট ওয়ার্ড আই। আই মানে আমি, এবং এ মানে হচ্ছে একটি। এ মানে কি আছে? একটি। ইংলিশের সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে, এখানে লেখা আছে দেখেন, যেটার অর্থ হচ্ছে সমুদ্রের ফেনা। এটা কিন্তু আমাদের অনেক বড় একটি ওয়ার্ড, এবং এই ওয়ার্ড গুলা ব্যবহার করে আমরা ডে টু ডে লাইফে আমাদের প্রতিনিয়ত কিন্তু কথা বলতে হয়। এগুলো আমাদের প্রত্যেক দিনের অর্থ কিন্তু কাজে লাগবে, এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, এগুলো শিখতে হবে। এখানে একটি কথা লেখা হয়েছে, লেখা হয়েছে সবচেয়ে ছোট ওয়ার্ড কোনটি? ইংলিশের সবচেয়ে ছোট ওয়ার্ড আই এবং এ। সেন্টেন্স কাকে বলে আমরা যদি দেখি, এ গ্রুপ অফ ওয়ার্ডস, দেখেন এ গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ অনেকগুলো ওয়ার্ড, একগুচ্ছ ওয়ার্ড, হুইচ মেক্স আ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। অনেকগুলো ওয়ার্ড যখন একত্রিত হয়ে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলবে। পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন সমষ্টিকে, পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য বলে। তাহলে আমরা কি শিখলাম? আমরা এখানে শিখলাম লেটার কাকে বলে, ওয়ার্ড কাকে বলে, এবং ওয়ার্ড মিলে সেন্টেন্স হয়, সেন্টেন্স কাকে বলে। এ গ্রুপ অর এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ ক্লিয়ার মিনিং ইন আ গিভেন কনটেক্সট ইজ কল্ড এ সেন্টেন্স। এটা পিসি দাসের একটা বই থেকে নেওয়া হয়েছে। এই সংজ্ঞাটা কি বলছে? এ গ্রুপ অর এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ ক্লিয়ার মিনিং ইন আ গিভেন কনটেক্সট ইজ কল্ড এ সেন্টেন্স। অথবা এর বাংলাটা কি দাঁড়ালো? যে শব্দ অথবা শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার অর্থ প্রকাশ করে, তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তাকে কি বলে? সেন্টেন্স বা বাক্য বলে। অর্থাৎ কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের সুন্দর একটি ভাব প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বলে। আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে, যে শব্দগুলো পাশাপাশি বসলে একটি সুন্দর অর্থ দিতে হবে। যেমন আই ইট রাইস, এখানে যদি আমি উল্টা পাল্টা বলি, রাইস ইট আই, এটা কোনো সেন্টেন্স হবে না। সেন্টেন্স হতে গেলে আমাকে এখানে সুন্দর একটি অর্থ প্রয়োগ করতে হবে। যদি সুন্দর একটি অর্থ না দেয়, এটাকে সেন্টেন্স বলা যাবে না। আমি ভাত খাই, এটা না না বলে যদি বলি ভাত আমি খাই, এটা হলো না। সাজিয়ে বলতে হবে। অর্থাৎ বাংলা ব্যাকরণে দেখবেন আমরা পড়েছিলাম আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। যোগ্যতাবিহীন বাক্য হলে হবে না। যদি বলি আকাশে পদ্ম ফুল ফোটে, আমি বললাম আকাশে পদ্ম ফুল ফোটে, এটা বাক্য হলো না। কেন হলো না? এই বাক্যটার কোনো যোগ্যতা নাই। তাই এখানে বলছে যে অলওয়েজ আমাদের মনে রাখতে হবে যে শব্দগুলো পাশাপাশি বসে সুন্দর একটি অর্থ দিতে হবে। আমি ভাত খাই, দয়া করে দরজাটি বন্ধ করো, সে কি তোমাকে পছন্দ করে? তোমার নাম কি? তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? হোয়াটস ইউর নেম? সে কি তোমাকে পছন্দ করে? ডু হি লাইক ইউ? সরি, ডাজ হি লাইক ইউ? সে কি তোমাকে পছন্দ করে? এখানে কিন্তু সুন্দর একটি অর্থ দিতে হবে। তাহলে আমরা দেখতে পারছি যে প্রতিটা শব্দই পাশাপাশি বসে কতগুলো নির্দিষ্ট স্ট্রাকচারের ভিত্তিতে সেন্টেন্স হয়েছে। দেখেন নির্দিষ্ট একটা স্ট্রাকচার রয়েছে, প্রতিটা সেন্টেন্সের একটি করে সুন্দর অর্থ আছে। এখন আমরা চলে আসবো সেন্টেন্স মূলত কত প্রকার। সেন্টেন্স পড়লাম, সেন্টেন্স কত প্রকার এখানে লেখা আছে দেখেন তো, কত প্রকার লেখা? অর্থ অনুসারে আর গঠন অনুসারে। সেন্টেন্স হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে অর্থ অনুসারে সেন্টেন্স, আর একটি হচ্ছে গঠন অনুসারে সেন্টেন্স। এখন আমরা আসি, অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার এবং গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার। অর্থ অনুসারে সেন্টেন্স কয় প্রকার? পাঁচ প্রকার। দেখেন আমি একটু গ্রিন কালারে হাইলাইট করলাম। আর গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে তিন প্রকার। এই প্রকার ভেদ গুলা নিয়ে আমরা ধীরে ধীরে কথা বলবো। আমরা প্রথমে অর্থ অনুসারে সেন্টেন্স যে পাঁচ প্রকার, এর বিস্তারিত আলোচনা দেখব। কি দেখবো? অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে রয়েছে। এর অর্থ হচ্ছে বর্ণনামূলক বাক্য।
2 নম্বরে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটার অর্থ প্রশ্নবোধক বাক্য। 3 নম্বরে রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্য। 4 নম্বরে রয়েছে অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য। 5 নম্বরে রয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে কি বলেন তো? এক্সক্লামেটরি শব্দের অর্থ হচ্ছে বিস্ময় সূচক বাক্য। কি বাক্য হবে? বিস্ময় সূচক বাক্য। তো আমরা এখানে দেখলাম অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, 5 প্রকার সেন্টেন্স আমরা দেখে ফেললাম। তো প্রত্যেকটা আমরা বিস্তারিত একটু আলোচনাও শিখবো। এবার আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন ও বিস্তারিত আলোচনা। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন ও এর বিস্তারিত আলোচনা। অ্যাসার্টিভ সেন্টেন্স গঠনে 2টা স্ট্রাকচার ব্যবহৃত হয়। কয়টা স্ট্রাকচার ব্যবহৃত হয়? 2টা। নাম্বার 1, সাবজেক্ট প্লাস ভার্ব। একটু ভালোভাবে খেয়াল করবেন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গায় কি কি থাকতে পারে? অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়াল থাকতে পারে। দেখেন এই যে জায়গাটা অ্যাডভার্বিয়াল, এইটা আমাদের অনেক কাজে লাগবে। আমরা একটা বাক্যকে, ছোট্ট একটি বাক্য, এই বাক্যকে আমরা অনেক বড় করতে পারি এই অ্যাডভার্বিয়াল। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিভাবে আমরা ব্যবহার করতে পারি? যেমন আমি যদি এই বাক্যটা দিকে একটু তাকাই, দেখেন, আই লার্ন ইংলিশ। আই লার্ন ইংলিশ। তো এখানে প্রথমে আই হচ্ছে সাবজেক্ট, লার্ন হচ্ছে ভার্ব, আর ইংলিশ হচ্ছে অবজেক্ট। তো কি দাঁড়ালো? আমি ইংরেজি শিখি। আমি ইংরেজি শিখি। আইটা হচ্ছে এখানে কি বলেন তো? সাবজেক্ট। লার্ন হচ্ছে ভার্ব, আর ইংলিশ হচ্ছে অবজেক্ট। অর্থাৎ আমার এই সূত্র মেইনটেইন করে তৈরি করা হয়েছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। তো এই এক্সটেনশনের জায়গায় থাকতে পারে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। আরেকটি রুল রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করার, সেটা হচ্ছে নাম্বার 2 রুল। এখানে কি থাকতে পারে? প্রথমেই থাকতে পারে ইট অথবা দেয়ার। হিয়ার ইউ ক্যান সি, ইট অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। এটা যদি আমরা একটু দেখতে পারি, যেমন এখানে কি আছে দেখেন, ইট বা দেয়ার দিয়ে যদি কোনো বাক্য আমরা দেখি, তখন দেখতে পাবো, এই যে দেখেন, দেয়ার ইজ আ রিভার ইন আওয়ার ভিলেজ। এই যে দেয়ার দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ কোনো জায়গায় কোনো কিছু অবস্থিত আছে এমন বুঝালে, কোনো জায়গায় কোনো কিছু অবস্থিত আছে এমন বুঝালে আমরা এখানে ইট বা দেয়ারের ব্যবহার করব। যদি কোনো কিছু অবস্থিত আছে এমন বুঝালে আমরা দেয়ার ব্যবহার করব। যেমন আকাশে অনেক তারা আছে, অর্থাৎ আকাশে একটা জায়গা বোঝাচ্ছে, সেখানে আছে। বা আমি এটাও বলতে পারি বাংলা বাক্যের শেষে, আছে, নাই, ছিল, ছিল না, এমন বোঝালে সেখানে আমরা দেয়ারের ব্যবহার করব। কিসের ব্যবহার করব? দেয়ার। দেয়ার ব্যবহার। তো আমরা এটা ধীরে ধীরে একটু আসি, আমরা এক একটা করে একটু শিখবো। প্রথম রুল অনুসারে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন। মূলত এই 2টি স্ট্রাকচার দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি হয়ে থাকে। আমাদের সারা দিনের কথাবার্তা, খুব একটা ভালো ইনফরমেশন স্যার এখানে দিয়েছে দেখেন। বলছে সারা দিনের আমাদের কথাবার্তার প্রায় 60 থেকে 70% বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে থাকে বা আমরা ব্যবহার করে থাকি। সকাল থেকে রাত্রে ঘুমাতে যাওয়া আগ পর্যন্ত আমরা যত কথা বলি, এর অধিকাংশ কথাগুলা কিন্তু 60 থেকে 70% বাক্য আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বলে থাকি। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখব। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখব। সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এই জায়গাটা দেখবেন। আমরা বাক্য দেখেন, আমরা কিন্তু ধীরে ধীরে গ্রামারের খুব কোর জায়গায়, শিকড়ের জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি, ভিতরে প্রবেশ করছি। এখানে কখনো অমনোযোগী হলে কিন্তু চলবে না। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এটা কেমন? রুমা লাইকস টু ড্র পিকচার্স। এখানে রুমা সাবজেক্ট, ভার্ব কি? লাইক। টু ড্র, এখানে ইনফিনিটিভ আরো একটি ভার্ব আছে। আর এই পিকচার্স এটা হচ্ছে আমার অবজেক্ট। এটা কি বলেন? অবজেক্ট বা এক্সটেনশন, আমি তাই যেটাই বলেন। রুমা লাইকস টু ড্র পিকচার্স, রুমা ছবি আঁকতে পছন্দ করে। তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। এই বাক্যটা একটু দেখি আমরা। দে আর প্লেইং ফুটবল, এখানে সাবজেক্ট কোনটি? দে। আর আর প্লেইং, এই 2টা ভার্ব। তো এখানে আমরা জানি কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। তো এখানে সেই হিসাবে প্রথমে সাবজেক্ট বসেছে দে, এর পরে একটি প্লুরাল ভার্ব বসেছে আর, তারপর কি এসেছে? তারপর ভার্বের পর আইএনজি অর্থাৎ প্লের সঙ্গে যুক্ত হয়েছে আইএনজি প্লেইং। তারপর ফুটবল একটি অবজেক্ট বসেছে। তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। তারা ক্রিকেট খেলছে, দে আর প্লেইং ক্রিকেট। সে ছবি আঁকছে, দে আর ড্রয়িং আ পিকচার। তারা হাঁটছে, দে আর ওয়াকিং। তারা ঘুড়ি উড়াচ্ছে,
দে আর ফ্লাইং কাইট। আপনি একটি স্ট্রাকচার যদি শেখেন, আপনি আরো শত শত স্ট্রাকচার তৈরি করতে পারবেন ওই একটি মাত্র স্ট্রাকচার দেখে। তো এইভাবে আমাদেরকে স্ট্রাকচার শিখতে হবে এবং খুব সুন্দরভাবে সেই বিষয়গুলো আপনাকে দেখিয়ে দিব। এই যে একটি বাক্য বললাম, দে আর প্লেইং ফুটবল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের দেখতে গেলে বা আমাদের শিখতে গেলে কি কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার, এটা আমাদেরকে আগে ভালোভাবে নিতে হবে। সাবজেক্ট প্লাস একটি অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। তো এই একটি নিয়ম যদি আমি জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি, তো ওই গঠন প্রণালী দিয়ে আমি শত শত বাক্য তৈরি করতে পারবো। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এটা কোন টেন্স? এটা কোন টেন্সের স্ট্রাকচার বলছি? এর সবগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বর্তমান কালে শিখি, আমি ইংরেজি শিখি কখন শিখি? বর্তমানে শিখি। তো বর্তমান কালের গঠন প্রণালী কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তাহলে এস, ভার্বের পরে এস বাই এস। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আমি স্কুলে যাই, গো টু স্কুল। সে ভাত খায়, হি ইটস রাইস। সে ছবি আঁকে, হি ড্রস আ পিকচার। এইভাবে আমাকে এই টেন্স দেখাবো আপনাকে। তো আমরা প্রথমে ধারণা নিচ্ছি সেন্টেন্স সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা সেন্টেন্সই অ্যাসার্টিভ। এখানে আরো বিষয় থেকে যায়, যেমন আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। একটা বাক্য, এটা ধাপে ধাপে শিখতে পারবেন, আপনাকে শিখাবো। এখানে এই বাক্যগুলোকে আপনি অ্যাফার্মেটিভ করতে পারবেন, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবেন, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারবেন, ইন্টারোগেটিভ থেকে আপনি আবার নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবেন। যেমন কিভাবে দেখেন, আমি ইংরেজি শিখি, এটা নেগেটিভ কি হবে? আমি ইংরেজি শিখি না। আমি ইংরেজি শিখি না। আচ্ছা, এর ইন্টারোগেটিভ কি হবে? আমি কি ইংরেজি শিখি? আর এর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? আমি কি ইংরেজি শিখি না। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্সের ফার্স্ট স্ট্রাকচার অনুযায়ী গঠিত হয়েছে। প্রথমে সাবজেক্ট বসেছে, তারপর ভার্ব বসেছে, তারপর অবজেক্ট বসেছে। তো আজ আমরা আপনারও যেহেতু আপনি বলছিলেন যে 12টার পর হয়তো আপনারা সময় দেওয়া সম্ভব হয় না, আপনার ওখানে তো এখন দিনের বেলা নাকি? তো এখানে আপনার সময় কি ওই মানে 12টার পরে গেলে কোনো সমস্যা হবে? আচ্ছা, 10-15 মিনিট, তাহলে আমরা আরো একটু পড়তে থাকি, আমাদের পড়লে ক্ষতি নাই। তো এইভাবে আর রেগুলারের পরের দিন থেকে সময়ের কোনো সমস্যা হবে না, আমি টাইমলি জয়েন করব, লিংক পাঠাবো। আমরা ওই সময় একটু বাইরে ছিলাম ঢাকাতে, এই জন্য ক্লাসটা নিতে পারিনি, এর জন্য সরি। আর এই পিডিএফ গুলা বা ক্লাস রেকর্ড সব সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। তো এখানে আমরা আজকে আরেকটু দেখবো যে এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে বাংলার মতো ইংরেজি শব্দ সাজানো হয় না। এই জায়গাটা একটু ভালোভাবে শিখতে হবে। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে বাংলার মতো ইংরেজি শব্দ সাজানো হয় না বা বাক্য গঠিত হয় না। কিভাবে হয় না, কেন হয় না, একটু দেখে নি। উপরোক্ত প্রতিটা সেন্টেন্সে ইংলিশে সাবজেক্টের পর ভার্ব বসেছে। সাবজেক্টের পরে কি বসেছে? ভার্ব বসেছে। যেমন আই ইট রাইস, এই জায়গাটা দেখেন, আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখি, বাংলা কি বলছি? আমি ইংরেজি শিখি। আর ইংলিশ করলাম কি? আই লার্ন ইংলিশ। তো এইখানে ইংলিশে যা লিখেছি সেন্টেন্সে, ওইটা যদি আমি বাংলা করি, তার অর্থ এরকম দাঁড়ায়, আমি শিখি ইংরেজি। আমি শিখি ইংরেজি, প্রথমে সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে, তারপর অবজেক্ট আসবে। কিন্তু ইংলিশে কি হলো? ইংলিশে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। আর বাংলায় কি দাঁড়ালো? আমি হচ্ছে সাবজেক্ট, ইংরেজি হচ্ছে অবজেক্ট, আর শিখি হচ্ছে ভার্ব। অর্থাৎ বাংলায় বলা যায়, বাংলায় হবে সাবজেক্ট অবজেক্ট ভার্ব। আর ইংলিশ করতে গেলে আমাদের যখন ট্রান্সলেট করব, তখন করতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অর্থাৎ অবজেক্ট শেষে চলে যাবে ইংলিশে, আর বাংলায় অবজেক্ট মাঝে চলে আসবে। আমি ইংরেজি শিখি, আর ইংলিশে হয়ে গেল কি? আমি শিখি ইংরেজি। তাই এখানে বলছে যে এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে বাংলার মতো ইংরেজি শব্দ সাজানো হয় না বা বাক্য গঠিত হয় না। উপরিউক্ত প্রতিটা সেন্টেন্সে ইংলিশের সাবজেক্টের পর ভার্ব বসেছে, কিন্তু সেন্টেন্স গুলা যখন আমরা বাংলায় ট্রান্সলেট করছি, তখন ভার্বটা অবজেক্টের পরে চলে যাচ্ছে। এই অর্থে সেন্টেন্সে সবার শেষে ভার্ব আছে। সবার শেষে ভার্ব আছে কোথায়? বাংলায়। যেমন দেখেন, আমি ইংরেজি শিখি, এখানে কি বললাম? আমি ইংরেজি শিখি। এখানে বাংলায় ভার্ব চলে গেছে সবার শেষে। এই যে শিখি, এইটা হচ্ছে আমার এখানে ভার্ব। এটা কি বলে? এটাকে বলে হচ্ছে ভার্ব। আর ইংলিশে ভার্ব কোথায় আসে? সাবজেক্টের পরেই ভার্ব আসে। এতটুকু নিতে পারছেন, বুঝতে পারছেন ভালোভাবে? এটা কিন্তু খুব একটা, এটা আমরা যখন, আপনি যখন ইংলিশে কথা বলবেন, তখন এই ভুলটা আমরা প্রত্যেকে করে থাকি। কি করি? আই লার্ন ইংলিশ, এটা আমরা সাজাতে পারি না। আমি আপনাকে বড় একটা বাংলা বাক্য বললাম যে এখানে আমাদের একটা বাক্য ছিল, মনে করেন, দিল্লির বাদশা নাসির উদ্দিন গরিবের মতো জীবন যাপন করতেন। অনেক বড় একটা বাক্য। এখন
এই ধরনের বাক্য আপনাকে দেখাবো ভেঙে ভেঙে কিভাবে ছোট থেকে বড় করতে হয়, বড় থেকে ছোট করতে হয় কিভাবে আপনি সাবজেক্ট সাজাবেন, অবজেক্ট সাজাবেন। তো এই যে একটা বাক্য লম্বা আমি একটা বাক্য বললাম, এই বাক্যটাকে আমাকে প্রথমে সাবজেক্ট আনতে হবে, তারপর কি আনতে হবে, ভার্ব আনতে হবে, তারপর অবজেক্ট আনতে হবে। তো আমরা প্রাথমিক লেভেলে আছি, তো আমরা যখন ধীরে ধীরে আরো অ্যাডভান্স লেভেলের দিকে যাব তখন এই বাক্যগুলো আপনি নিজে নিজেই করতে পারবেন। যেমন এই বাক্যগুলো আমাদের আরো উদাহরণে আসবে একটু পরেই, দেখেন এখানে কি বলছে, প্রথমে সাবজেক্ট বসেছে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তো উপরোক্ত সেন্টেন্সে ইংলিশের সাবজেক্টের পর ভার্ব বসেছে, কিন্তু সেন্টেন্স গুলো যখন আমরা বাংলায় ট্রান্সলেট করছি তখন অবজেক্টটা, তখন ভার্বটা অবজেক্টের পরে চলে যাচ্ছে। এই অর্থে সেন্টেন্সের সবার শেষে ভার্ব বসেছে। তো আমাদের মনে রাখতে হবে ইংলিশে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয়ে থাকে। এই জায়গাটা একটু দেখেন, ইংলিশে আমাদের মনে রাখতে হবে প্রথমে কি হবে, প্রথমে হবে আমাদের সাবজেক্ট, তারপর হবে ভার্ব, তারপর হবে অবজেক্ট। কিন্তু বেঙ্গলিতে সাবজেক্ট হবে প্রথমে, তারপর হবে অবজেক্ট, তারপর হবে ভার্ব। আবার একটু লক্ষ্য করেন, বাংলাতে কি হবে, প্রথমে সাবজেক্ট হবে, তারপর অবজেক্ট হবে, তারপর ভার্ব হবে। যেমন আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। এখানে আই হচ্ছে সাবজেক্ট, এই প্রথম রুলটা একটু খেয়াল করেন এই জায়গাটায়, এখানে একটু ভিন্ন কালার করি। দেখেন এখানে কি হচ্ছে, এখানে আই হ্যাভ আ পেন, আই হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে হ্যাভ, আর এ পেন এইটা হচ্ছে অবজেক্ট। কিন্তু বাংলাতে কি হলো, আমার একটি কলম আছে, আমার একটি কলম আছে, এখানে ভার্ব এই যে হ্যাভ, এই হ্যাভটা কিন্তু মাঝে বসেছে সাবজেক্টের পরে। আর বাংলায় দেখেন এই যে আছে, হ্যাভ মানে আছে, এটা ভার্ব, এটা শেষে চলে গেছে। তাই বলছে যে ইংলিশে হবে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর বাংলাতে হবে অবজেক্ট, সরি সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপর ভার্ব। এতটুকু বিষয় যদি আপনি বুঝতে পারেন, আপনি যত বড় বাংলা বাক্য হোক আপনি ইংলিশে সাজাতে পারবেন। যত বড় বাংলা বাক্য হোক, প্রথমে আপনাকে কি আনতে হবে, সাবজেক্ট আনতে হবে, তারপর ভার্ব আনতে হবে, তারপর অবজেক্ট আনতে হবে। অর্থাৎ এস ভি ও, এই নিয়মটা মনে রাখবেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এস ভি ও। আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন। এবার আসবো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের দ্বিতীয় স্ট্রাকচার। আমরা এতক্ষণ অ্যাসার্টিভ সেন্টেন্সের কিন্তু এই স্ট্রাকচারটি শিখেছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই জায়গাটা খেয়াল করেন, এই যে এখানে কিন্তু দেখেন নাম্বার ওয়ান, এটা আমরা শিখেছি কিন্তু সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন বা অবজেক্ট আপনি যাই বলেন। তো এখানে কি হলো, আমরা প্রথমে স্ট্রাকচার শিখেছি, এখন আমরা একটু দ্বিতীয় স্ট্রাকচারটা শিখবো। দেখেন দ্বিতীয় স্ট্রাকচারে কি হবে, ইট বা দেয়ার, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট। এই কাঠামোটি কোথাও কোথাও কোনো স্থির ব্যক্তি, এই কাঠামোটি মূলত কোথাও কোনো স্থির ব্যক্তি বা বস্তুর অবস্থান বা অস্তিত্ব বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়। মূলত যে সকল বেঙ্গলি সেন্টেন্সে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, সেই সকল জায়গাগুলোতে দেয়ার অথবা ইটকে সাবজেক্ট হিসাবে আনা হয়। আবার একটু শোনেন, বাংলায় যেসব সেন্টেন্সে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, সাবজেক্ট বা কর্তা, সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা, যেসব সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা খুঁজে পাওয়া যায় না, সেই সব সেন্টেন্স গুলাকে আমরা ইট বা দেয়ার দিয়ে কমপ্লিট করব। কিভাবে করব দেখি। ফর এক্সাম্পল, আমাদের গ্রামে একটি নদী আছে, আমাদের গ্রামে একটি নদী আছে। দেখেন এখানে কি আপনি নদীটাকে সাবজেক্ট ধরবেন, তাহলে কিন্তু আপনার হবে না। ভার্বকে সবসময় কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়, তাহলে যে উত্তর পাওয়া যায়। কিন্তু এখানে যদি নদীকে প্রশ্ন করি কাকে, আমাদের গ্রামে কাকে আছে, এটা হয় না। এখানে আমাদেরকে এই যে এখানে আমার সংজ্ঞায় বলছে যে এই কাঠামোটি মূলত কোথাও কোনো স্থির ব্যক্তি বা বস্তুর অবস্থান। আমাদের গ্রামে একটি নদী আছে, নদী কিন্তু এখানে কোথাও চলে যাচ্ছে না, স্থির ভাবে আছে, আমাদের গ্রামে স্থির ভাবে আছে। তাই বলছে মূলত কোথাও কোনো ব্যক্তি বা বস্তু স্থিরভাবে অস্তিত্ব বর্ণনা করার জন্য এই স্ট্রাকচারটি ব্যবহার করা হয়। অথবা বাংলা বাক্যের শেষে আছে, নাই, ছিল, ছিল না, এমন যদি বুঝায়, সেখানে আমরা দেয়ারের ব্যবহার করব। এই একটি মাত্র দেয়ারের ব্যবহার দিয়ে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন। আমাদের গ্রামে একটি মসজিদ আছে, আমাদের বাড়ির পাশে একটি নদী আছে, ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় আছে, ঢাকায় একটি চিড়িয়াখানা আছে, ঢাকায় কোনো চিড়িয়াখানা নাই। এই যে আছে, নাই, ছিল, ছিল না, এই ধরনের বাক্যগুলা দেয়ার দিয়ে করতে পারবো। কি দিয়ে করব, দেয়ার। আমাদের গ্রামে একটি নদী আছে, দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ। মাঠে তিনজন লোক আছে, দেয়ার আর থ্রি মেন ইন দা ফিল্ড। আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টার্স ইন দা স্কাই। এখন 10টা বাজে, ইটস 10 o'clock। এখন ঐশীর নামাজ পড়ার সময়, ইটস টাইম ফর ঐশীস প্রেয়ার। এখন ঐশীর নামাজ পড়ার সময়।
এই ধরনের বাক্যগুলো যখন থাকবে তখন আমরা দেয়ার দিয়ে ব্যবহার করব। দেয়ার এবং ইটও আমরা ব্যবহার করব। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা স্ট্রাকচার আজকে শিখতে পারলাম। কয়টি স্ট্রাকচার শিখলাম বলেন তো? দুইটি স্ট্রাকচার। এর আগে আমরা পড়েছি যে অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার, গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার। তো অর্থ অনুসারে পাঁচ প্রকার কি কি শিখলাম? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। তো আমরা একদিনে যদি বেশি শিখি, আমাদের মাথায় দেখবেন একটা বার্ডেন হয়ে যাবে, একটি বোঝা হয়ে যাবে, এবং আমরা যা শিখবো তার থেকে বেশি ভুলে যাব। উপকারের থেকে অপকারটা আমাদের বেশি হবে। তো আমরা যতটুকু শিখি, আমরা খাবারটা এমন ভাবে খাবো যেন আমাদের খাবারে ডাইজেস্ট হতে সহায়তা করে। দ্যাটস অল ফর টুডে। সি ইন দ্য নেক্সট ক্লাস। আই উইল সেন্ড ইউ অল দ্য পিডিএফ এন্ড বাই। গুড নাইট, থ্যাংক ইউ।